নমস্কার, আমি বিপাশা। আজকে দ্য লুমিয়ার ফটোগ্রাফির তরফ থেকে এখানে চলে এসেছি অনুব্রতার বাড়িতে অনুব্রতার সাথে আড্ডা মারতে। আমরা আজকে জেনে নেব বই প্রকাশের পেছনে কি কি গল্প রয়েছে এবং তাছাড়াও বই ছাড়াও আরো অনেক নিখাত আড্ডা থাকবে। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে রিজু। আসুন আড্ডা মারা যাক অনুব্রতার সাথে। সঙ্গে থাকুন, জানতে থাকুন। অনুব্রতা, নমস্কার। কতদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত? লেখালেখির সাথে যুক্ত বলতে অনেক ছোটবেলা থেকে, মানে লেখা ভালোবাসি, লিখতে ভালোবাসি, সেটা অনেক ছোটবেলা থেকেই। কিন্তু নিজের কাছে মনে হয়েছে একটু একটু লিখতে পারছে, সেটা 11-12 থেকে। তো সেখান থেকে চলছে। আচ্ছা, এই যে বই প্রকাশিত হলো এবার কলকাতাতে, কলকাতা বই মেলায়, এই বই প্রকাশের পেছনে অনেক গল্প রয়েছে। কারণ একটা বই যখন প্রকাশিত হয় তার পেছনে লেখক লেখিকার শ্রম, এতদিনের চেষ্টা, একটা স্বপ্ন, এবং তার মাঝখানে অনেকটা স্টেজ, যেই স্টেজটা আমরা কেউ জানি না। হয়তো তার প্রকাশ হয়ে যাওয়ার আগে পরে, তার সফলতার আগে পরে আমরা অনেক কিছু বলি, আমরা ভালো বলি, আমরা মন্দ বলি। কিন্তু আসুন দেখে নেওয়া যাক যে একটা বই প্রকাশ করা বা একটা স্বপ্নকে সার্থক করার পেছনে কত কিছু থাকে, কত গল্প থাকে। অনুব্রতা, যদি আমাদের সবাইকে একটু বলো। নিশ্চয়ই। বই প্রকাশে প্রথমত খুব যে একটা আলাদা করে ভেবেছি বই প্রকাশ করব তেমনটা নয়। লিখতে ভালোবাসতাম, ভালো লাগা থেকে লেখা, এবং শুধু ভালোবাসা বলবো না, একটা নেশা, একটা প্যাশন, এই জায়গা থেকেই, তাড়নাটা থেকেই লেখা। তো লিখতে লিখতে যখন মানে আমার মানুষের কাছে যখন লেখা অনেক বেশি করে পৌঁছতে শুরু করলো, তো তখন অনেকেরই রিডার্সের তরফ থেকে ছিল যে তারা ছাপার অক্ষরে লেখা দেখতে চায় এবার, বা এত কবিতা লিখছি, তারা কোথাও গিয়ে নিজেদের কাছে একটা বইয়ের আকারে সেটাকে রাখতে চায়। তো মানুষের এই ইচ্ছেটা একটা ভীষণভাবে ইন্সপিরেশনের জায়গা ছিল। ছেলের একটা কথা আমাকে ভীষণভাবে নাড়িয়েছিল। গত বছর বইমেলাতেও মানে যত প্রকাশক এসেছে, অ্যাপ্রোচ করেছে, প্রত্যেককেই না করেছে, সবাইকে বলেছে যে আরেকটু লিখি, আরেকটু শিখি, আরেকটু পারি। মানে মানুষ একটা টাকা দিয়ে একটা বই কিনছে, তাদের যে মানে সেটার জন্য তাদের যতটা শ্রদ্ধা, তাদের যে ভালো লাগাটা এবং যে বিশ্বাসটা থাকে, সেটা কতটা আমি যোগ্য, তো সেটা আমার কাছে একটা খুব বড় প্রশ্ন চিহ্ন ছিল। তো আমরা তো কখনোই মানে যত যাই হয়ে যাক না কেন, আমরা যারা সৃষ্টি করি, যে কোনো সৃষ্টির সাথে যারা যুক্ত, তাদের সবসময় মনে হয় যে ঠিক হচ্ছে না, পুরোটা পারলাম না, তার কাছে আমরা পৌঁছতে চাই। তো এরকম সময়ে গত বছর যখন বইমেলা, তখন আমি ব্যাঙ্গালোরে থাকি। তো আমাকে একটা ছেলে বললেন যে অনুব্রতা দি, তোমার বই কিন্তু বার করা উচিত ছিল এবার বইমেলায়। বললাম যে এখন তোর হাতে সময় নেই, এখন আর কি করে বার করবো, তো দেখি পরের বার চেষ্টা করবো। তখন বললো যে তোমার অনেক আগে কিন্তু এই কাজটা করা উচিত ছিল। তো সামহাও এই কথাটা ভীষণভাবে মানে ঠকে, যে অনেক আগে, অনেক আগে মানে কতটা আগে, তাহলে কি মানে সময় চলে যাচ্ছে? তো এই দেরি করে ফেলেছি এবং আর দেরি করব না, এবার আমি মানে করতেই চাই, এই একটা মানে ভাবনা চিন্তা, সেটাকে বাস্তবায়িত করা। এই বাস্তবায়িত করার পেছনে যারা যারা ছিল, পেছনে একটা তো মানে একটা ইচ্ছে প্রকাশ করা, এবং সেই ইচ্ছেটাকে খুব কংক্রিট ভাবে যারা উৎসাহিত করে, সেটা অবশ্যই বাবা, মা এবং আমার হাজবেন্ড। এই তিনজন মানুষ প্রচন্ড ভাবে আমার ইচ্ছেটাকে সমানভাবে গুরুত্ব দেওয়া, বা কখনো কখনো আমার থেকেও বেশি গুরুত্ব দেওয়া। তারপরে মানে আমি তখন ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোর থেকে সিঙ্গাপুরেও ইভেন শিফট করে গেছি এরকম সময়। তো আমি লিখি লিখি লেখা পর্যন্তই, কিন্তু কখনো মানে প্রকাশকের সাথে কিভাবে যোগাযোগ করা, প্রুফ রিডিং, একটা ম্যানুস্ক্রিপ্ট জমা দেওয়া, এবং সেখান থেকে বুক ফেয়ার পর্যন্ত যে একটা সমস্ত রকম, সেটা প্রমোশন হোক, সেটা মানে ওই যে মানে
মানে বই প্রকাশনা হচ্ছে, পাবলিশিং হচ্ছে, মানে এভরিথিং, এই পুরো কাজটা সম্পর্কে কোনো রকম আইডিয়া ছিল না। তো সেটা অনেকটা সাহায্য করেছে রেজমান বলে একটি ছেলে। আশা ছিল যে এত মানুষ সে ভালোবাসা আমি দেখেছি, তাদের আমার লেখার প্রতি ভালোবাসা, চাহিদা সেটা দেখেছি, এবং অনেকটাই মানুষের জন্যই তো এই কাজটা করতে উৎসাহিত হয়েছি। তো সে জায়গা থেকে আশা একেবারে ছিল না বলবো না, কিন্তু এতটাও আশা করিনি। কারণ আমরা সবসময় শুনি যে কবিতা পড়ার লোক কমে যাচ্ছে, কবিতা অনেক কম মানুষ পড়ে, এবং একটা ফেসবুকের ফিডে একটা লেখা পাওয়া আর একটা টাকা দিয়ে বই কেনা দুটো কিন্তু এক জিনিস নয়। একটা পাঠকের তরফ থেকে সেই খিদেটা, সেই চাহিদাটা না থাকলে সে কিন্তু অত একটা কলকাতা বুক ফেয়ার, এত বড় একটা জায়গা, এত নামি দামি লেখকের বই রয়েছে, সেখান থেকে একটা স্টল নাম্বার খুঁজে এসে দাঁড়াবে, এটা কিন্তু অত সহজ নয়। এবং সেটা মানে যে পাঠক আসছেন সে পাঠকের কাছেও সেটা একটা মানে ভীষণ বড় একটা ব্যাপার, এবং যার বই নিতে আসছেন তার কাছেও সেটা খুব বড় ব্যাপার। তো হ্যাঁ, ওরকম বই শেষ হয়ে গেছিল, আউট অফ স্টক হয়ে গেছিল, প্রচুর মানুষ ফিরে যাচ্ছিলেন, মানে আমার সঙ্গে দেখা করছে, শান্তি হচ্ছে না। মানে আমি হয়তো বলছি ঠিক আছে দেখা তো হলো, বইটা নিশ্চয়ই হবে, না দিদি বই চাই, বইটা চাই, কোথা থেকে পাবো, ফোন মেসেজ, মানে 2-3 দিন আমি ভীষণ ডিপ্রেসড হয়ে গেছি যে মানুষ ফিরে যাচ্ছে, তাদেরকে দিতে পারছি না, তাদের জন্যই তো করা। তো তারপর আবার বই চলে আসে, তো মোটামুটি সামলে যায়। তাও এখনো মানে প্রচুর মানুষের এখনো চাহিদা, এখন তারা মানে বই শেষ আমার কাছে, আমি আর পারছি না দিতে। অনুব্রতা, আরো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা জানি যে তুমি সিঙ্গাপুরে থাকো। এবার সিঙ্গাপুরে থেকে সেখানকার কালচার, এখানকার কালচার, বা সেখানে বাংলার সেরকম ভাবে তো তুমি পাবে না, যেটা তুমি কলকাতাতে থাকো বা তুমি যদি ভারতবর্ষে থাকো, তাহলে তুমি সেই জায়গাটা পাবে যেটা তোমার পক্ষে খুব সহজ হবে। ওখানটায় তোমার পক্ষে সেটা সহজ হবে না, তুমি কিভাবে চালিয়ে নিয়ে যাবে এই পুরো বিষয়টাকে? এটা একটা ভীষণ বড় একটা প্রশ্ন। কারণ সত্যি এখানে যেভাবে এই ক্যারিয়ারটাই বলি বা প্যাশনটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, সেটা অত দূরে থাকাকালীন তো একটা অন্তরায় হয়ে যায়, যোগাযোগ হয় না মানুষের সাথে, উপস্থিতিটা থাকে না এখানে। তো কি বলবো, মানে আমি মোটামুটি ভাবে 6 মাস মতন আছি এখানে, লেখার টানেই, ভালোবাসার টানেই, বই বার করার, বই প্রকাশের টানেই। তো যাই হোক, একটা তো মানে বাংলা ভাষাটা কোথাও গিয়ে ওই দেশ বিদেশের মধ্যে একটা সেতু হিসেবে রয়ে যাবে। তো ভালোবাসা থাকলে শব্দের প্রতি, কবিতার প্রতি মানে আবার ছুটে আসবো, মনে হয় না কোনো সমস্যা হবে। দেশ বিদেশের কথাই মনে পড়লো, সেটা হচ্ছে অনুব্রতার যে বই, অনুব্রতার যে লেখা, সেটা কিন্তু শুধু আমাদের এই দেশেই কিন্তু সেটা ছড়িয়ে নেই, এটা কিন্তু দেশ পার হয়ে বাইরেও গেছে। কোন কোন দেশের মানুষ তোমার কাছে চেয়েছে বই? বাংলাদেশে প্রচুর রিডার্স রয়েছেন, মানে সাংঘাতিক ভাবে ভালোবাসে, যারা অনেক দিন ধরে রয়েছেন, ফলো করছেন, কিভাবে বই পাবো, মানে মেসেঞ্জার খুলতে পারবে এরকম অবস্থা। কিন্তু খুব একটা সেরকম মানে আমি এতটা প্রিপেয়ার্ড ছিলাম না যে বাংলাদেশে কিভাবে, কারণ যেহেতু প্রথম কাজ তখন অতটা বুঝিনি। তো আরো বই চলতে চলতে মানে ওই 11টা দিন বুক ফেয়ার যেন আরো নতুন নতুন অনেক পাঠক পাঠিকা তৈরি করেছে, হয়তো নামটা ছড়িয়েছে, হয়তো বইটা যখন পৌঁছচ্ছে অনেকে আসছেন, তারা আমাকেও দেখছেন না, তারা বইটা দেখছেন, বইটার নাম বলছেন, বইটা কিনে নিয়ে চলে যাচ্ছে, মানে সেটা আরো একদম আনন্দের একটা জায়গা। একদমই তাই। আর লেখিকা অনুব্রতা ছাড়া আজকে আমরা আরেকজন অনুব্রতাকে চিনবো, যে মানুষকে ভালোবাসে। অনেকেই বলে যে কেন মানুষের এত ভালোবাসা অনুব্রতার প্রতি, কেন সবাই ছুটে আসে, সেটা হচ্ছে মানুষকে ভালোবাসার জন্য। এবং এই কলকাতাতে এসে অনুব্রতা যেটা খুব ভালো একটা কাজ করেছিল, সম্ভবত ডিসেম্বর মাসে, এটা একটা ভীষণ মানে আমার নিজের কাছে ভীষণ একটা রূপকথার মতন। আমি এটা পুরোটাই ভেবেছি সিঙ্গাপুরে বসে, কারণ ওখান থেকে যদি কখনো কিছু করতে চাই সেটা শুধুমাত্র একটা মানিটারি হেল্প আমি করতে পারি, কিন্তু কখনো উপস্থিত থেকে করা সম্ভব হয় না। এবং মোটামুটি 4 বছর ধরে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, তো এটা করে উঠতে পারতাম না কখনো। তারপর যখন আমি কলকাতায় আসবো, তখন আমি ভাবলাম যে মানুষ তো মানুষের জন্য, এই যে আমরা অনেক কথা শুনি ফেসবুক থেকে কি হয়, ফেসবুকে করে কি হয়, ফুটেজ, অনেক রকম কথাবার্তা শুনি। তো আমার মনে হলো যে আচ্ছা কি হয় একটু দেখি না, কি হয়।
আমার কাছে তখন কিন্তু কেউ নেই, মানে আমার কোনো নিজস্ব কোনো সংগঠন নেই, আমার কোনো দল নেই, আমার কিচ্ছু নেই, আমার কাছে কিছু মানুষ আছে। তো আমি এরকম পোস্ট করেছিলাম যে আমি একটা কাজ করতে চাই, এবার বড়দিন ছোটদের দিন হোক। তো আছি যখন তো একটা কাজ করার ইচ্ছে আছে, সবার সাহায্য নিয়ে কাজটা করা হবে, অর্থনৈতিক সাহায্য, এবং যারা চান যে সাথে থেকে যদি কেউ করতে চান তারাও করতে পারে। তো এই বক্তব্যটা আমি রেখেছিলাম, দুটো মতন পোস্ট করেছিলাম, আর একটা লাইভে বোধহয় গেছিলাম। এর মধ্যে আমার 25,000-এর বেশি টাকা কালেক্ট হয়েছে উইদিন 1 মান্থ। এবং মানুষ মেসেজ করছে যে অনুব্রতা খুব ভালো একটা কাজ করছো, আমরাও চাই, আমরাও চেয়েছি, কিন্তু আমরা কোনোদিনও পেরে উঠিনি, তুমি এটা পারছো, তোমার মধ্যে দিয়ে আমরা আমাদের ইচ্ছাটাকে পূরণ করতে চাই। তো এটা অবিশ্বাস্য, মানে আমি জানতাম না যে আমার নিজের কিছু একটা, আমি কিছু টাকা কন্ট্রিবিউট করবো সেটুকু শুধু জানি, কিন্তু সেটুকু দিয়ে তো আমি এতগুলো মানুষের কাছে পৌঁছতে পারবো না। বা আমার যেগুলো ছিল যে কেক কাটা, তাদেরকে দুপুরে লাঞ্চ করানো, তাদেরকে কম্বল বিতরণ করা, ড্রয়িং খাতা, রং পেন্সিল, চকলেট, এরকম একটা পুরো বন্দোবস্ত ছিল। ইভেন এই কাজটা পুরোটা হয়নি, আমার কাছে এখনো সেকেন্ড পার্টটা বাকি আছে, আমি আরো একটা কোথাও গিয়ে করব। তো সেখান থেকে প্রচুর মানুষ ছুটে এসেছে, তারা আমার সাথে কথাও কোনোদিনও হয়তো ইনবক্সে হয়নি, তারা কিন্তু টাকা দিতে চাইছে। মানে এটা এত ইন্সপায়ারিং, মানে কে বলবে যে মানুষ মানুষের পাশে থাকে না? ভীষণ ভুল কথা। আমার দুটো উদ্দেশ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল যে যাদের প্রয়োজন আছে তাদের কাছে প্রয়োজনটা পূরণ করা, আর একটা উদ্দেশ্য ছিল যে মানুষ যে মানুষের জন্য করে, আমরা হয়তো নিজেরাও জানি না আমাদের মধ্যে সেই ভালোবাসা, সেই ইচ্ছেটা রয়েছে, আমরা সিচুয়েশনটা আসলে আমাদের ভেতরকার সে ভালো মানুষটা বেরিয়ে আসে, ওই মানুষটাকে টেনে বার করাটা আমার দ্বিতীয় উদ্দেশ্য ছিল। তো অনুব্রতা সেভাবেই ভালোবাসা দিয়েছে, তাই ভালোবাসা কিন্তু ওর কাছে ফেরত এসছে অনেক অনেক গুণে বেশি। আচ্ছা, তোমার চাঁদ ও চুমুর ভগ্নাংশ, আমার অনেক কাছের মানুষের একটা প্রশ্ন, চাঁদ ও চুমুর ভগ্নাংশ নামটার পেছনে কি গল্প? বইটা যারা পড়েছেন তারা জানবেন যে এখানে একটা ভালোবাসার বই, এটা মানে ভালোবাসার কথা বলা আছে, এবং ভালোবাসার সঙ্গে সঙ্গে অতৃপ্তির কথা বলা আছে, যে ভালোবাসাটা অধরা রয়ে গেল, যেটা সম্পূর্ণ হলো না। তো আমরা যারা ভালোবাসা পেতে চাই, যারা ভালোবাসা দিয়ে গড়ে ওঠা মানুষ, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে, তো তারা তো ওই ভগ্নাংশ হতে চায় না, তারা সম্পূর্ণটা পেতে চায়। কিন্তু সবার তো কপালে এই সম্পূর্ণটা জোটে না, তারা ওই চাঁদ ও চুমুর ভগ্নাংশ হয়ে রয়ে যায়। তো সেই জায়গা থেকেই চাঁদ ও চুমুর ভগ্নাংশ নামটা। আমার পরের বই যদি সমস্ত ঠিকঠাক থাকে, যদি বেরোয়, তাহলে সেটা অনিরুদ্ধ কে। তো সেটা বলা যেতে পারে চাঁদ ও চুমুর ভগ্নাংশেরই একটা পরবর্তী অংশ। হ্যাঁ, তো কেন চাঁদ ও চুমুর ভগ্নাংশ, সেটার হয়তো রহস্যটা খানিকটা অনিরুদ্ধ জানে। তো অনিরুদ্ধ হচ্ছে ওরকম একজন প্রেমিক চরিত্র, যে কিন্তু একদম ঠিকঠাক পারফেক্ট প্রেমিক নয়, যার মধ্যে প্রচুর ফ্লজ রয়েছে, ত্রুটি রয়েছে, অথচ যার পেছনে তার প্রেমিকা পড়েই রয়েছে, তাকে ছেড়ে উঠতে পারছে না। সে অনিরুদ্ধ বিবাহিত, তার বউ রয়েছে, তিনজনের গল্প, তিনজনের কবিতা, তিনজনের জীবন। আরে অনিরুদ্ধ কি, ওটা একটু রহস্যই থাকুক, হয়তো কেউ নয়, আবার হয়তো কেউ, বা সবারই অনিরুদ্ধ এখানে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাবা। তোমার বাবা তো আর্ট কলেজে পড়াশোনা করেছেন, তার নিজের প্রচুর ভাস্কর্য আমরা আজকে দেখেছি। বাবা ভীষণভাবে বই পড়তে ভালোবাসেন, মানে বাবা যে পরিমাণ বই পড়তে ভালোবাসেন বা পড়েন, তার কিছুই হয়তো নিজে আমি পড়িনি। এবং কিছু পড়ে সেটা পড়ানো, জানানো, সবসময় একটা ডিসকাশন, নানা রকম বিষয় নিয়ে এটা চলতোই। তো এতে যেটা হয় যে আলোচনা করতে করতে শান পড়ে মগজে, সবসময় মাথাটা সচল থাকে। তো এবং সবসময় বাবা চেয়েছেন যে, ছোটবেলা থেকে লেখালেখি করতাম, সবসময় উৎসাহিত করতো। অনেকের ক্ষেত্রে অনেকের বাবা মা হয়তো সেভাবে উৎসাহিত করেন না বলে অনেকের অভিমান থাকে, সেই জায়গাটা আমি কখনো পাইনি। বরং বরাবরই তুমি যেটা চাইছো, যেটা ভালোবাসো, সেই দিকে এগিয়ে যাও, সেটা করো, এই উৎসাহটা ছিল। আর
সেই জায়গা থেকে তো অবশ্যই মানে বাবা মায়ের সাপোর্ট ছাড়া, মানে যে প্রিয়জনের উৎসাহ ছাড়া, যারা মানে এরকম নয় যে আমি লেখা নিয়ে লিখে গেলি দারুণ হয়েছে প্রত্যেকটা লেখাতে বলছে, তা কিন্তু নয়। হয়তো অনেক ভুল খুঁজে বার করছে, অনেক লেখা পড়ে বলছে না এটা ভালো লাগলো না, আবার হয়তো 5 নম্বর লেখাটা পড়ে আবার মাথায় হাত দিয়ে বললো যে অসাধারণ লিখেছিস। তো এই প্রাপ্তিগুলো একদম খুব কাছের মানুষের একটা উষ্ণতা, তো এটা আলাদা করে একটা ভরসা যোগায়, একটা আলাদা করে বিশ্বাস তৈরি করে, এবং একই রকম ভাবে একটা অদ্ভুত ভাবে কলমের কাছে দায়িত্বশীল করে। একটা বই বেরিয়ে গেল একদিনের কাজ নয়, এবং যে লিখছে সে তার কাজ মানে কখনো কখনো মনে হয়েছে নানা রকম, যে তুমি যেটা একটু আগে বলছিলে যে অনেক রকম একটা মানুষকে পড়তে গেলে প্রথম ভাবে যখন সে একদম নতুন জায়গা থেকে উঠছে, তখন তার প্রচেষ্টাকে, তার কাজকে নানা রকম ভাবে অপব্যাখ্যা করা হয়, অপপ্রচার করা হয়, নানা রকম ভাবে দমানোর চেষ্টা করা হয়। কিন্তু সৌম্যপ্রকাশ মানুষটিকে আমি সবসময় এমন ভাবে পেয়েছি যে এই আমার যুদ্ধগুলো ছোট্ট ছোট্ট করে যে জবাবগুলো তৈরি হয় এবং ভেঙে না পড়া, মানে অনেকে হয়তো আমার জায়গায় থাকলে মানে স্বাভাবিকভাবে লেখা বন্ধ করে দিতে, ফেসবুক প্রোফাইল বন্ধ করে দিতে, কারণ এত খারাপ কথা, এত কটূক্তি, এত মানে ভুল সমালোচনা, এটা তো নেওয়ার একটা সহ্য সীমা থাকে। এবং আমরা তো সৃষ্টি করি, সেটা কতটা ভালো করছে কতটা খারাপ করছে সেটা তো যারা রিডার্স তারা বলবে। তো সেই মনটা তো কোথাও গিয়ে হ্যাম্পার্ড হয়, কোথাও গিয়ে বাধা পায়। তো সৌম্যপ্রকাশ এই মানুষটি যে সবসময় আমাকে ওই সমস্ত আবর্জনা, সমস্ত খারাপ কিছুর মধ্যে দিয়ে সাঁতার কাটতে শিখিয়েছে, এবং নিজেকে মানে ডুবিয়ে উঠে দাঁড় করানো, এইটা মানে মানুষের মধ্যে ভালো খারাপ তো থাকবেই, এবং এটাও একটা যাত্রা, এটাও একটা মজা আছে যে ডাইমেনশন, এক একজন মানুষ এই একটা মানুষকে এক এক রকম ভাবে দেখছে, এক এক রকম ভাবে ব্যাখ্যা করছে, কারোর কাছে খুব ভালো, কারোর কাছে খুব খারাপ। তো এই মাল্টি ডাইমেনশনটা আমি খুব এনজয় করি, যে মানে সমালোচনা তো তাকে নিয়েই করা হয় যে সমালোচনার যোগ্য, অন্তত ওইটুকু যদি হতে পেরে থাকি তো সেটাও একটা প্রাপ্তি। তাদের কাছেও আমি কৃতজ্ঞ যারা আমার সমালোচনা করেন। তাও আমি একটা কথা বলছি, মানে এরকম বহুবার হয়েছে, লেখিকা অনুব্রতা আর মানুষ অনুব্রতা এই দুটোকে অনেকেই গুলিয়ে ফেলেন, এবং সেখানে সমালোচনার বিষয়টা এসে দাঁড়ায় যে লেখিকা হিসেবে তার যেভাবে জীবনযাত্রা নির্বাহ করা উচিত, বা তার যে ধরনের পোশাক আশাক পরা উচিত, বা যেভাবে দৈনন্দিন জীবন কাটানো উচিত, অনুব্রতা তার থেকে একটু অন্যরকম। এই 2019 সালে দাঁড়িয়ে যদি এটা নির্ধারণ করার মানসিকতা মানুষের এখনো থাকে যে যিনি কলম চালাচ্ছেন তিনি কম দৈর্ঘ্যের একটি জামা পরতে পারবেন না, তিনি তাকে সবসময় একটা ভীষণ রকম ভাবে সেলফ কনসিয়াস থাকতে হবে, এবং সেই সেলফ কনসিয়াসনেসটা বা কোনটা লজ্জার মধ্যে পড়ছে সেটা ঠিক করে দেবে সমাজ, ঠিক করে দেবে বাইরের লোকজন, তাহলে সেটা খুব লজ্জাজনক। কারণ এবং আমরা কোথাও গিয়ে আমার মনে হয় যেটা যে আমরা অতিরিক্ত এগুলো নিয়ে ভাবি। ধন্যবাদ অনুব্রতা, কিন্তু চলে যাওয়ার আগে আমাদের আরেকটা কবিতা শোনার অনুরোধ আছে। তুমি তোমার একটা প্রিয় কবিতা। তোমাকেও ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো, কাছ থেকে দেখলাম কিভাবে কাজ হয়, এবং এত কথা বার করে আনা একদম আড্ডার ছলে ভীষণ ভীষণ ভালো লাগলো। বহিরাগত, শুধু শরীর ছুঁয়েছ, খুঁটে খুঁটে খেয়েছ ত্বক, গাল, জিহ্বা। তোমার বায়োলজির বই শিখিয়েছে যৌনতা, খাবলে খুবলে দেখেছ আমি কতটা নারী, কতটা নরম, কতটা নিটোল। আমার বুক, আমার ওষ্ঠ, আমার নাভির ভেতরে কোটর ছিল, যেখানে আমি ভালোবাসা জমা করি গুচ্ছ গুচ্ছ অভিমানের দীর্ঘশ্বাস। মেয়েদের শরীরের চেয়েও তাদের যন্ত্রণা আর সুন্দর হয়। যেসব প্রজাপতি আমরা গর্ভে ধারণ করি তা ছদ্মবেশে ঢাকা পড়ে যায়। আমাদের সব মেয়েদের মন বুলেট প্রুফ জ্যাকেট, খুলিতে মরে না ভালোবাসায়।